22 লক্ষ টাকায় তৈরি হয়েছিল স্কুল বিল্ডিং। 1 বছর হয়েছে, আর 1 বছরের মধ্যে ছবিটা দেখুন, স্কুলের দেওয়ালে কিভাবে ফাটল পড়ে। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের। অনেকেরই প্রশ্ন, রাজ্য সরকারি স্কুলের কাজে জেলা পরিষদের নজরদারি কোথায়? ঠিকাদারের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিল না জেলা পরিষদ? সরকারি স্কুলের দেওয়ালে ফাটল। এই ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের মরুয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের। 1 বছর আগে এই স্কুলের নতুন বিল্ডিং তৈরি হয়। এর জন্য 22 লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। অভিযোগ, নতুন বিল্ডিং তৈরির কয়েক বছরের মধ্যেই স্কুলের দেওয়ালে ফাটল দেখা গিয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল বিল্ডিং তৈরি হয়েছে বলে অভিযোগ। ঠিকাদারের বিরুদ্ধে সরব স্থানীয়রা। ঠিকাদার কিভাবে যে এটা ঘরটা তৈরি করলো ওটা আমরা তো জানি না। আমরা দেখলাম যে ঘরটা 1 বছর হয় নাই, তৈরি করে চলে গেল। ওই দেওয়াল ফাটা একদম শুরু, কাজ ভালো হয়। রিক্সের ব্যাপার, ঘর যদি ভাঙে পড়ে যায় তো বাচ্চাটার অবস্থা কি হবে? ওই ঘরে তো এখন পড়ে না, এই সাইডের স্কুলে থাকে, বাইরে পড়াচ্ছে এখন গাছের তলায়। স্কুলের নতুন বিল্ডিং, নতুন 2 ক্লাসরুম, নতুন বাথরুম, এই সব কিছুই এখন আর ব্যবহার করা যায় না। ওই বাথরুম সাইডটা ফাটল প্রথম থেকে ছিল, দিন যত যাচ্ছে আস্তে আস্তে ফাটলটা ধরছে। উচ্চতম কর্তৃপক্ষ বলেছে এখানে একটা গার্ড ওয়াল করে দেবে তো হয়ে যাচ্ছে, এখনো দেয়নি। ফাটলটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। নতুন বিল্ডিং 6 মাসের মধ্যে ফাটল কিছু তো একটা রয়েছে। রাজ্য সরকারের বরাদ্দ করা টাকায় স্কুলে নয়া বিল্ডিং করে জেলা পরিষদ, সেই বিল্ডিং এই ফাটল। এখানেই প্রশ্ন, কি সামগ্রী দিয়ে স্কুলের নতুন বিল্ডিং তৈরি হলো? স্কুলের কাজে জেলা পরিষদের নজরদারি কোথায়? ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? এ নিয়ে মুখ খোলেনি উত্তর দিনাজপুর জেলা পরিষদ। ঠিকাদার সংস্থাও প্রশ্ন এড়িয়ে গিয়েছে। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। অশান্তির পর আইসি বদল, সুতি এবং শামশেরগঞ্জের আইসিকে বদল করা হলো। 2 থানার আইসিকে বদলি। আরো একবার আপনাদেরকে জানাবো, 2 থানার আইসিকে বদল করা হলো। অশান্তির পর সুতির আইসিকে বদল করা হয়েছে, শামশেরগঞ্জের আইসিকে বদল করা হয়েছে। অশান্তির জেরেই 2 থানার আইসিকে বদলি করা হয়েছে। সুতির নতুন আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি, শামশেরগঞ্জের নতুন আইসি হলেন সুব্রত ঘোষ। আরো একবার আপনাদেরকে জানাবো, অশান্তির জেরে 2 থানার আইসিকে বদল করা হলো সুতি এবং শামশেরগঞ্জের। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, নতুন 2 আইসি কবে থেকে দায়িত্বভার নিচ্ছেন? দেখো, খুব শীঘ্রই যারা দায়িত্বভার নিচ্ছেন, শামশেরগঞ্জে যে আইসি পদে নিয়ে আসা হলো সুব্রত ঘোষকে এবং সুতিতে নিয়ে আসা হলো সুপ্রিয় রঞ্জন মাঝিকে। শামশেরগঞ্জে এবং সুতি এই তোমার ওয়াকআপ আইনের বাতিলের দাবিতে তোমার রণক্ষেত্র হয়ে ওঠে, অগ্নিগর্ভ হয়ে ওঠে। তাই নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপরে কিন্তু সুতি শামশেরগঞ্জ থেকে শঙ্কর শিবপ্রসাদ ঘোষকে সরিয়ে সুব্রত ঘোষকে নিয়ে আসা হলো এবং সুতিতে বিজয় রায়কে সরিয়ে তোমার সুপ্রিয় মাঝিকে নিয়ে আসা হলো। এই সুব্রত ঘোষ এবং সুপ্রিয় মাঝি দীর্ঘদিন ধরে কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন জেলাতে তারা ওসির দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সেই কারণেই এই মনে করা আইসিকে দায়িত্ব দেওয়া হলো শামশেরগঞ্জ এবং সুতিতে। এবং এলাকার মানুষেরাও কিন্তু আশা করছেন কিছুটা হলেও শান্তি এবার ফিরে আসবে। বেশ, মুর্শিদাবাদের অশান্তির জের 2 আইসিকে বদল করা হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব মুখ্যমন্ত্রী। টাকা ছড়িয়ে দুষ্কৃতীদের দিয়ে অশান্তি, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে অনেকেই। নাম না করে আজ ফের বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর। দাঙ্গা তৈরি করা হয় কিছু ক্রিমিনালসদের দিয়ে, এটা মাথায় রাখবেন। আজকালকার দিনে টাকা দিয়ে অনেক কিছু হয়, আবার হয়ও না। এই সমাজে যেমন ভালো মানুষ আছে, আবার ভালো সেজে ভান করারও তো নেতাদের অভাব নেই। এই সময়ে সব মাছ ধরতে বেরিয়ে পড়ে, কোনো পলিটিক্যাল নেতা বা নেত্রী মাছ ধরতেও বেরিয়ে আসে। সুতরাং আমি বলবো সবাইকে শান্ত থাকতে। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব, অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের ধুলিয়ান। আর এখানেই তৃণমূলের একাধিক বিধায়ক এবং এক সাংসদের বাড়ি। তারা কি কিছুই আঁচ করতে পারেননি?
নিচুতলা থেকে কি কোনো খবরই পাননি? তৃণমূল স্তরের সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগ কি তাহলে কমে গিয়েছে? প্রশ্নটা উঠছে। ভাঙচুর, তাণ্ডব, আগুন, লুটপাট। ওয়াকফ আইনের বিরোধিতার নামে গত শুক্রবার তাণ্ডব চলে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে। তছনছ করা হয় শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান। এখানকার রতনপুরে একের পর এক দোকানে লুটপাট চলে। এই ধুলিয়ানেই তৃণমূলের একাধিক বিধায়ক এবং সাংসদের বাড়ি। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, এই তিনজনেরই বাড়ি ধুলিয়ানের রতনপুরে। কাছেই পুটিমারিতে থাকেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। ওয়াকফ আইনের বিরোধিতায় শামশেরগঞ্জ থানা এলাকার এই ধুলিয়ানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। তারপর অশান্তি ছড়ায় অন্য এলাকায়। এই জাতীয় সড়কের সামনে ডাকবাংলো মোড় থেকে ধুলিয়ান ঘাট পর্যন্ত 4 বিধায়ক সাংসদের বাড়ি। অনেকেরই প্রশ্ন, জনপ্রতিনিধিদের বাড়ির কাছে এত বড় অশান্তি হলো কিভাবে? বিশাল জমায়েতের পর মিছিল করে তাণ্ডব চলল। সাংসদ বিধায়করা কি আগে থেকে কিছুই জানতে পারেননি? দলের নিচুতলা থেকে কি কোনো খবরই পাননি? ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ ব্লকে। আজ বাইরে থেকে তারা অন্য জেলা থেকে এসছে এমনটা না। সাংগঠনিকভাবে আমাদের কাছে কোনো খবর ছিল না। আমাদের কাছে কেউ খবরও দেয়নি যে কি আজকে এই প্রোগ্রাম হবে। নিচুতলার নেতারা চেষ্টা করেছে। আমাদের কাছে কোনো রকম এরকম খবর আসলে এটা ঘটনা আমরা হতেই দিতাম না কোনো মতে। হঠাৎ করে কোথা থেকে যে এত স্রোতের মতো 10-12 হাজার বাচ্চারা আন্ডার 20 সবাই একদম মনে হচ্ছে ট্রেনিং করে পাঠানো হয়েছে। ব্যর্থতা ঠিক বলা ঠিকও ভুলও দুটোই আর কি। 2023-এ সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জেতেন বাইরন বিশ্বাস। পরে তৃণমূলে যোগ দেন। 2021-এর বিধানসভাই হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল ছিল যথেষ্ট ভালো। তবে অনেকেই মনে করছেন বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে কোথাও কি গিয়ে যারা নেতারা রয়েছেন তার সঙ্গে যে সমস্ত কর্মীরা থাকেন, বিশেষ করে যারা নিচুতলার ব্লক বা টাউনের ক্ষেত্রে কাজ করেন, ফল ভালো হওয়ার কারণে তাদের কি কোথাও অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মে গিয়েছিল, যে কারণে আসলে নিজের এলাকাতে বা তারা যে ব্লকে বা টাউনে থাকেন সেখানে ঠিক কি হতে চলেছে সেখান থেকে দূরে সরে যাচ্ছেন। যথাযথভাবে রাজনৈতিক দলগুলোর কাছে নিজেদের যে পলিটিক্যাল ইন্টেলিজেন্স ইনপুট থাকে তা না আসাটাই কি কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে বারবার এই ধরনের ঘটনা ঘটলেও কোনো আগাম আঁচ তারা পাচ্ছেন না। মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা, শামশেরগঞ্জ, কিন্তু এই দুই বিধানসভা আসন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই দুই কেন্দ্রের বিধায়কই ধুলিয়ানের বাসিন্দা। তাদের বাড়ির কাছেই চলল তাণ্ডব, লুটপাট। তাদের বাড়িতেও হামলা হয় বলে অভিযোগ, কিন্তু এসবের কোনো আঁচই পাননি বিধায়করা। তাহলে কি তৃণমূল স্তরের সঙ্গে তৃণমূলের জনপ্রতিনিধিদের যোগাযোগ কমে গেছে? আমরা আজ পাইনি। আরএসএস, বিজেপি কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়েছে, সেটা আমরা বুঝতে পারিনি। আমি তো তৃণমূলের বিধায়ক, একজন মুসলিম, আমার বাড়ি কেন ভাঙচুর হবে? এমপি সাহেবের বাড়ি কেন ভাঙচুর হবে? বাইরন বিশ্বাসের বাড়ি কেন ভাঙচুর হবে? এখানে কোনো ব্যানার ছিল না। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে অর্থের বিনিময়ে এই সবগুলা করা হয়েছে। এই ঘটনাগুলো আমরা কখনোই কল্পনা করিনি, কখনোই ভাবিনি যে এরকম ঘটনা ঘটতে পারে। আমরা সবসময় ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহমর্মিতা, মৈত্রী এটা নিয়েই বড় হয়েছি। এই ওভার কনফিডেন্সটাই হয়তো এটা আমাদেরকে এটা করেছে। যে কংগ্রেসেরও কাছে তো খবরটা থাকা উচিত। 1 বছর আগে ভোটে 15,000 ভোট এখানে লিড পেল, তাদের কাছে কেন এই খবরটা থাকলো না? অনেকেরই প্রশ্ন, জনপ্রতিনিধিদের কি নিজেদের এলাকাতেই জনসংযোগে ঘাটতি? বিধায়ক সাংসদদের সঙ্গে নিচুতলার নেতাকর্মীদের কি সেরকম যোগাযোগ নেই? তাই কি এত বড় গোলমালের কোনো আঁচ পাননি সাংসদ বিধায়করা? অনেকেরই প্রশ্ন, যারা নেতারা রয়েছেন তারা কি আদৌ জনসংযোগ যথাযথ করে উঠতে পারছেন? যদি পারতেন তাহলে নিচুতলায় কি ঘটছে, কি ঘটনা ঘটে চলেছে বা ঘটবে তার একটা আগাম আঁচ পেলে সতর্ক করা যেতে পারত সকলকেই। তাহলে হয়তো ধুলিয়ানের এই পরিস্থিতি এড়ানো যেতে পারত। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ।